This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গরমের জন্য প্রচণ্ডই বাইরে বেরাতে এখনই কষ্ট হচ্ছে। নমস্কার, আমি ঠোঁটকাটা, আমি রাজা। সেদিন চৈত্র মাস। আজ শুরুতেই যে খবর আপনাদের জানাবো, আপনারা দরদরিয়ে ঘামবেন, ঘেমে নিয়ে একসা হয়ে যাবেন। আরে কোথায় বসন্ত, কোথায় স্বস্তি? চৈত্রের শুরুতেই 40 ডিগ্রির গরম বাংলায়। আজ থেকে 3 দিন তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিমাঞ্চলের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। হ্যাঁ, ঠিক বলছি, ঠিক শুনছেন। কোথায় দক্ষিণা বাতাস বইবে তা না, এখনই গরম হাওয়ার হলকা। সবেমাত্র চৈত্রের প্রথম দিন আর পয়লা দিনেই 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে পশ্চিমাঞ্চলের পারদ। কাল রবিবার, মানে ছুটির মেজাজ থাকার কোনো উপায়ই নেই। বাঁকুড়ার তাপমাত্রা, পানাগড়ের তাপমাত্রা কালই নাকি 41 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। মেদিনীপুর, পুরুলিয়ার তাপমাত্রা 40 ডিগ্রি হতে পারে। কলকাতাতেও শান্তি নেই, এখানেও বেশ গরম, মানে চড়া রোদ আর সঙ্গে ঘাম, মানে ঘেমে নে কাদা হয়ে যেতে হচ্ছে। কলকাতা, দীঘা, ডায়মন্ড হারবার সব জায়গার একই ছবি। মানে মোটামুটি সোমবার পর্যন্ত এই সতর্কতাই রয়েছে। মঙ্গলবারের পর হয়তো তাপমাত্রা একটু কমবে, মানে একটু বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওই বৃহস্পতি শুক্রবার নাগাদ, কিন্তু সেটা তো ক্ষণিকের। সবেমাত্র চৈত্র মাস, এরপরে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস, যতদিন না বর্ষা আছে সে তো পড়েই থাকছে। গতবার মনে আছে তো 46-47 ডিগ্রির গরম পড়ে গিয়েছিল বাংলায়, আমাদের এই বাংলায়, রাজস্থানে নয়। কলকাতায় 43 ডিগ্রির গরম পড়ে গিয়েছিল। তারই পুনরাবৃত্তি হবে না তো? পালাবেন কোথায়? গরমের হাত থেকে পালাতে গেলে জায়গা তো একটাই, সেটা হচ্ছে এসি। আর এসি কিনতে গেলে তার খরচ, বিদ্যুতের বিলের খরচ, এবং তার সঙ্গে পরিবেশের উপর প্রভাব তো রয়েছেই। মানে ছ্যাঁকার পর ছ্যাঁকা। সুতরাং সাধু সাবধান। এ তো দেখলেন ওয়েদারের গরম, কিন্তু কিছুদিন আগে তৃণমূলের অন্দরে হাওয়া গরম হয়েছিল আইপ্যাককে কেন্দ্র করে। একেবারে সরাসরি আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছিলেন কে? মদন মিত্র। নিশ্চয়ই মনে আছে আপনাদের। রাজ্য রাজনীতিরও চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল আইপ্যাক। গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে পদ পাওয়ার জন্য। এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। সেই আইপ্যাকই যে 26-এ মানে আসছে বিধানসভা ভোটে তৃণমূলের বড় ভরসার জায়গা, সেটা আজ দলের মেগা বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সেনাপতি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, প্রতি বিধানসভায় দলের তরফে আইপ্যাকের ছেলেরা থাকবেন, তারা ট্রেনিং দেবেন, মানে প্রশিক্ষণ দেবেন। আইপ্যাক যে থাকছে সেই ইঙ্গিতটা কিন্তু দলের সুপ্রিমো আগেই দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন এই আইপ্যাক ওই আইপ্যাক নয়। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এ একটা নতুন টিম, সবাই জানে। এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। বাবা স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, নেত্রী বলছেন আইপ্যাকের সাথে কোঅপারেট করতে হবে, আর আমি কোন হরিদাস যে আমি বলবো যে না আমি ওটা মানবো না। এবার আইপ্যাকের ভূমিকা কি হবে? মূলত লোগো নির্মাণ করা, কর্মসূচি স্থির করা, সমীক্ষা করার মতো কাজ করবেন তারা, কিন্তু নীতি নির্ধারণ, সামগ্রিকভাবে প্রার্থী নির্বাচন, সংগঠন সাজানো, এই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণগুলি কিন্তু দলের নেতারাই সিদ্ধান্ত নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার যে অভিযোগ উঠেছে, মানে জানিয়ে মদন মিত্ররা একেবারে প্রকাশ্যে মুখ খুলেছিলেন, দলের সেনাপতি সেই প্রসঙ্গ কিন্তু এড়িয়ে যাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন তিনিও এই ধরনের অভিযোগ পেয়েছেন। তবে তিনি কি বলেছেন? বলেছেন আমার অফিস এবং আইপ্যাকের নাম করে ব্লক সভাপতি করে দেব বলে যদি কেউ টাকা চায়, এই ধরনের অভিযোগ তিনি পাচ্ছেন। নাম করে, কথাটা খেয়াল করুন, মানে আইপ্যাক নয়, আইপ্যাকের আড়ালে অন্য কেউ। দলের অন্দরে ওঠা অভিযোগ মেনে নিয়ে আইপ্যাককে কি শেষ পর্যন্ত ডিফেন্ড করলেন অভিষেক? তৃণমূল কংগ্রেসের দলের আভ্যন্তরীণ
তরজা নিয়ে, সেখানকার টাকা তোলা নিয়ে বিজেপি কি মাথা ব্যথা আছে? রাজ্যের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে, তো তৃণমূল কংগ্রেস থাকবে, টাকা তুলবে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, কর্মসূচির মধ্যে পড়ে। এটা আমার বাংলা, তৃণমূল কংগ্রেস মনে করে বাংলাটা তাদের, পশ্চিমবঙ্গের মালিকানা তাদের। হাওড়া ব্রিজটা এখন আছে কিনা সেটা খুঁজে দেখুন। অভিষেক অবশ্য একটা নাম্বার দিয়েছেন জানেন, 8142681426। এই নাম্বারে ফোন করে ভেরিফাই করে নিতে হবে যিনি আইপ্যাকের পরিচয় দিচ্ছেন আদৌ তিনি আইপ্যাকের সঙ্গে যুক্ত কিনা। তৃণমূলের নাম্বার 2 জানিয়ে দিয়েছেন, এরপর কেউ তার অফিস থেকে গেলে জেলা সভাপতিকে আগাম জানিয়েই যাবে। মানে আইপ্যাকের নামে তাহলে ভূত ঘুরছে, এই প্রশ্নটা তোলাই যায়। আইপ্যাক করছে না, আইপ্যাকের নাম করে অন্য কেউ করছে। তবে ভোটের ভূত ধরতে নতুন একটা পদ ঘোষণা করে দিয়েছেন শাসক সেনাপতি, ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার। বিশ্বাস করুন, এতদিন রাজনীতি কভার করেছি, কখনো এই রকম একটা পার্মানেন্ট পোস্ট দলের মধ্যে যে সারা বছর এই যে পোস্টে যারা আসীন থাকবেন তারা ইলেকটোরাল রোল দেখবেন, এগুলো কারা দেখে? যারা সাংগঠনিক নেতা তারাই দেখেন। কিন্তু এক্ষেত্রে একজন নির্দিষ্ট পদ, একজন নির্দিষ্ট ব্যক্তিকে স্থির করে দেওয়া হবে। এই প্রথম কোনো রাজনৈতিক দলে এমন একটা পদ, অনেক কিছুই শাসক দল এই বাংলায় নতুন দেখিয়েছে, প্রতি ব্লকেই এই পদ থাকবে। তার কাজ হবে গোটা বছর ওই যে বলছিলাম ভোটার লিস্টে নজর রাখা, একেবারে ফুল টাইম কাজ। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তার বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন হচ্ছে আসলে সেনাপতির হাত ধরেই। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। কংগ্রেস হিন্দি ভাষাভাষী ভোটারদের, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে চাইছে। লিঙ্গুইস্টিক মাইনরিটিকে ভীত সন্ত্রস্ত করা, পাঞ্জাবি, গুজরাটি, বিহার, উত্তরপ্রদেশে যে সমস্ত মানুষ 200 বছরের বেশি সময় ধরে কলকাতায় বসবাস করছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিস্তীর্ণ অঞ্চলে যেখানে বহু চা বাগানের শ্রমিক আছে যারা হিন্দি ভাষায় কথা বলে, তৃণমূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। খেলা আবার হবে। কি খেলা করবেন আপনি? 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, আরো জোরে জোরে খেলা হবে, তো সরাসরি হুঙ্কার। এটা নিয়ে বাজার গরম এমন করতে চাইছে যাতে নির্বাচন কমিশন একটা বিতর্কের মধ্যে পড়ে যায়, নির্বাচন কমিশনের উপরে পরোক্ষভাবে চাপ তৈরি হয়, তাদের যে জল মেশানোটা আছে সেই জলটা যেন সেখান থেকে বার না করে দেওয়া যায়। খেলা নম্বর 4, বিজেপির হবে হার। খেলা নম্বর 5 একটাই আছে, বড় খেলা। সে খেলাটা হচ্ছে বাবুঘাটে ফিরহাদ হাকিমের সাজানো ঘাটে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? 26-এর প্রস্তুতি হিসেবে রদবদলের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই যে শেষ 21-এর মঞ্চ 21শে জুলাই, সেখান থেকে। এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। এরপর কিন্তু একটা দীর্ঘ অধ্যায় গেছে, বেশ কয়েক মাসের, অনেক টানাপোড়েন গেছে। সুপ্রিমো মানে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দলের অন্দরে জানিয়েছিলেন সংগঠনে তিনি শেষ কথা। সরাসরিও বলেছিলেন যে তিনি এবং বক্সিদাই অর্থাৎ সুব্রত বক্সি দল দেখবেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবটাই দেখবেন, এটাই দলের ভেতরের আবহাওয়া ছিল। ফলে দলে একটা দ্বন্দ্ব বেড়েছিল। 8 মাস পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে গেলেন সেই রদবদলের লাইনে এবং বুঝিয়ে দিলেন পারফরমেন্স শেষ কথা, সাংগঠনিক রদবদল হচ্ছেই, সেটা পারফরমেন্সের ভিত্তিতেই হচ্ছে। অভিষেকবাবু ঘোষণা করেছেন জেলা সভাপতি এবং ব্লক সভাপতি পরিবর্তন পুরোপুরি পারফরমেন্সের ভিত্তিতে হবে। কি সেই পারফরমেন্স? তিনি ব্যাখ্যাও দিয়েছেন, যেখানে 70% বেশি ভোটে তৃণমূল হেরেছে, মানে খুব বিশ্রী হার হয়েছে, সেখানকার বুথ সভাপতি বদল করতেই হবে, এই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। অঞ্চল সভাপতিও বদল হবে, প্রথমে জেলা ব্লক সভাপতি বদল করা হবে, পারফরমেন্সের ভিত্তিতে হবে গোটাটাই। তার মানে যে লাইনটা কিছুটা মাঝখানে গিয়ে ঘেঁটে গিয়েছিল
একটা বিতর্ক দেখা দিয়েছিল, আদৌ অভিষেক বাবু হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে আছেন তো, মানে তিনি দলের সাংগঠনিক রাজ তাড়াতে থাকছে তো? দেখা গেল আজকে অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হ্যাঁ থাকছে, এবং 26-এর আগে অভিষেক বাবু সংগঠনের হাল ধরার চেষ্টায়। অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠক কি তার সংগঠনের রাশ ধরার ইঙ্গিত? এই প্রশ্ন উঠছে, যেটা বলছিলাম আপনাদের এক্ষুনি। জবাব সময় দেবে, আবার না পরিস্থিতি বিগড়ে যায় এতদিন যেরকম চলছিল মাঝখানে। কিন্তু তার থেকেও বড় কথা, এটা তৃণমূলের ঘরের গল্প। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন বৈঠক করলেন, এত বড় একটা মেগা বৈঠক, সেদিনই প্রকাশ্যে দুমাদুম বোমা ছুড়ে দিলেন ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির। মাস কয়েক আগে যিনি অভিষেককে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর ভূমিকায় দেখতে চেয়েছিলেন। আমি হুমায়ুন কবির, আমি একাই 100। একটা বাংলা কথাই আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রুখে কে। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জি ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেন। এখানে এক সভাধিপতি সিদ্দিকা বেগমকে, একটা মুসলিম মহিলাকে, মমতা ব্যানার্জি মুসলিম মুখ্যমন্ত্রী আর তৃণমূলের লোগোতে সিদ্দিকা বেগমকে দাঁড় করিয়েছিল। তার জামানা বাজেয়াপ্ত করেছিলাম এই রেজিনগর বিধানসভায়। মমতা ব্যানার্জির লোগো নিয়ে সে লড়েছিল। এটাই নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে কোনো কিছুর জন্য কোনো দিন চিন্তা করতে হয় না, ভাবতে করতে হয় না। রাখে হরি মারে কে, আর হরি যদি রক্ষা করে তাকে কেউ মারতে পারবে না। এটা সোজা কথা। হুমায়ুন কবিরকে বারবার শোকজ করেছে দল। আমার এক্ষুনি মনে পড়ছে অন্তত 3 বার, তার বেশি হলেও হতে পারে। কিন্তু কোনো এক অজানা আশীর্বাদে, আমরা জানি না কোন ঈশ্বর আল্লাহর আশীর্বাদে, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ তৃণমূল কংগ্রেস করেনি। এটা একটা প্রশ্ন, রহস্যও বটে। বৃহস্পতিবারও দল শোকজ করেছিল, জবাব দেওয়ার কথা ছিল শুক্রবার। হুমায়ুন সময় চেয়েছিলেন সোমবার পর্যন্ত, কিন্তু শনিবারই উত্তর দিয়ে দিলেন। শুভেন্দুবাবু আমাকে হোয়াটসঅ্যাপে কালকে একটি চিঠি পাঠিয়েছেন। পাওয়ার পরে আজকে সকাল 9:35 যথাযোগ্য ইস্যুতে যে বক্তব্য তিনি জানতে চেয়েছেন এবং 31 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছেন, যেটা আমি 13 তারিখে বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু কথা বলে এসেছিলাম। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি এখনো অনড় আছি, ভবিষ্যতেও অনড় থাকবো, এবং আমার চিঠিতে কোথাও আমি এই বক্তব্য বলার জন্য দুঃখ প্রকাশও করিনি, ভবিষ্যতেও করব না। আমার কাছে আগে আমার জাতি, তারপরে আমি দলের এমএলএ। আরে এটা কেমন শোকজ? জবাবটাই বা কেমন হলো? দলের চেয়ে ধর্ম বড়, নিজের বক্তব্যে এখনো পর্যন্ত টিল দিস মোমেন্ট অনড় হুমায়ুন কবির। বুক ফুলিয়ে বলছেন হুমায়ুন আগেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কোন পুলিশের ভূমিকা নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশকে নিয়ে হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আগেও তুলেছেন, এই একদিন আগেও তুলেছেন। কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়? অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে? কেন প্রশাসন সমুটু কেস করছে না? বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে? হুমায়ুন মুসলিম বীরত্বের জয়গাথাও গেয়েছেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের
দরবারে। তিনি নিজেও মানছেন সংবিধানের নামে শপথ নেওয়া কোনো এমএলএর এসব কথা বলা উচিত নয়, তবু বলেই চলেছেন। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বা পশ্চিমবাংলার মাননীয় স্পিকারের বিধানসভার আগস্ট হাউসের নিয়ম মেনে আমি শপথ নিয়েছি, আমার এই ধরনের আচরণ করা উচিত না। কিন্তু একইভাবে যিনি 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে সারা বছর ধরে তিনি শুধু একতরফা কথা বলবেন, আমি হিন্দুদের ভোটে এমএলএ, আমি হিন্দুদের জন্য কাজ করব, আমি অন্য ধর্মদেরকে মারব, অন্য ধর্মের মানুষ হলেই সে চ্যাংদুলা করে তুলে যে ভাষা প্রয়োগ করেছে, এটা যতদিন বন্ধ না হবে আমি এটার প্রতিবাদ করব, আমি এটা সোচ্চার হব এবং শুভেন্দুর মতো এই ধরনের ভাষার বিরোধিতা করতে আমাকে জাতিসত্তাকেই প্রায়োরিটি দিতে হবে। আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। ঠুসে দেওয়া, ঠুসে, উনি তো আচার মারবো বলেছেন, আমি ঠুসে দেবো একদম। জানেন, জেনে বুঝে কেউ যদি একই ভুল বারবার করেন, মানে তিনি উপলব্ধি করছেন এটা করা উচিত নয়, তাও করছেন। বাংলা অভিধানে তাকে নিয়ে একটা কথা হয়, উচ্চারণ করলাম না। বিরোধী দলনেতা মুর্শিদাবাদে ঢুকলে তাকে ঘিরে রাখার হুমকি দিয়েছেন হুমায়ুন। মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগরের উপর দিয়ে বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনবো। বেলডাঙ্গায় চা খাবেন, উনি কি করতে পারে আমিও দেখে নেব। শুভেন্দু অধিকারী আসবে না হুমায়ুন কবির কোথায় থাকবে, আর সাখারাপ সরকার কোথায় থাকবে? সাখারাপ সরকারকে দড়া দিয়ে বাঁধবো, রশি দিয়ে বেঁধে গাড়ির পিছনে হুঁকে লাগাবো, দিয়ে আমি নিজের ড্রাইভিং সিটে বসে ছেঁচড়িয়ে গেদে বর্ডারে দিয়ে আসবো। এই বছর নিজের টিকিটটা কনফার্ম করার জন্য সব পাতলা মারছে। দিদির অরিজিনাল সাম্প্রদায়িক রাজনীতির ধ্বজাধারী হয়ে নিজের টিকিট কনফার্ম করো। দলের জেলা সংগঠনে যে তার নিজের অবস্থা খুব একটা ভালো নয়, সেটাও মানছেন হুমায়ুন কবির। তবে এসব মন্তব্যের জন্য তৃণমূল তাকে শোকজ করেনি। দলের চেয়ে সম্প্রদায় বড়, জাতি বড়, ধর্ম বড়, জাতিসত্তাই আগে, দল পরে, এসব কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শোকজ করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। জাতীয় কংগ্রেস এর মেম্বার বা তৃণমূলের এমএলএ বা জাতীয় কংগ্রেসের এমএলএ হিসাবে আমি জন্মগ্রহণ করিনি। আমি জন্মগ্রহণ করেছি একজন ইসলাম পরিবারের মায়ের পেটে এবং একটা মুসলিম পিতার ঔরসে। আমি যতক্ষণ সেই ইসলামের অনুশাসন কোরআন হাদিসের মোতাবেক চলব, সেক্ষেত্রে দল যদি সেই অপরাধে আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, আমি দলকে ওয়েলকাম জানাবো। একদম তাজা বক্তব্য শোনালাম আপনাদের। তার মানেটা কি? বোদ্ধা কথায় শোকজের জবাবে নিজের বক্তব্যে অনড় হুমায়ুন কবির। দল কি ব্যবস্থা নেবে? অন্য দলে যাবেন? একাধিক দল ঘুরে আসা হুমায়ুন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছি, তৃণমূল কংগ্রেস যদি আমাকে 2026-এর নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয়, তাহলে নিশ্চয়ই নেত্রীর সেই সম্মানে, নেত্রীর সেই অনারে আমি ভোটে লড়ব। যদি সেটা না দেয়, যদি কিন্তু জবাব যখন এটা হবে না, দেবে না, তখন আমি এইটুকু বলতে পারি, কার হয়ে লড়বো, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়বো, না আমি নিজেই দল খুলে লড়বো, সেটা 2026-এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেবো। বুঝতে পেরেছেন? শোকজের উত্তরে যা জানিয়েছে হুমায়ুন, তাতে স্পষ্ট হয়ে যায় যে দলের উপরতলার ইঙ্গিত তার কাছে আছে যে ভাই তুমি তৃণমূলে থাকো, এমনভাবে কথা বলো যাতে মেরুকরণের রাজনীতির সুবিধে হয়। আমার ধারণা মুখ্যমন্ত্রী ওনাকে দিয়ে বলান, আর বাইরে ওনার বিরুদ্ধে যতটুকু না বললেই নাই ততটুকু বলে। এটা দুজনের নাটক। মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে বড় নাটকের মুখ্যমন্ত্রী। আমার সাথে হুমায়ুনও উপস্থিত আছেন। ও একটু কথা বেশি বলে, বাট কাজের ছেলে, কাজটাও করে। বিজেপিতে বসে শুভেন্দু মেরুকরণের রাজনীতিতে সাহায্য করে যাচ্ছে। প্রতিদিন বলতে 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 হিন্দু মুসলমান বিভাজন বাড়িয়ে দিচ্ছে। তাতে তৃণমূলের লাভ, বিজেপিরও লাভ। শুভেন্দুর মতো উগ্র হিন্দুবাদদেরকে রুখতে গিয়ে যদি কেন্দ্রীয় বাহিনীর কোনো
সিপাহীর বা কোনো ফোর্সের গুলি চালিয়ে দেয়, আর সেই গুলিতে যদি আমি শহীদ হয়ে যাই, তো আমি শহীদের মর্যাদা পাবো। তো সেই শহীদের মরাটা আবার আমাদের কোরআন হাদিস মোতাবেক আবার ডাইরেক্ট জান্নাতে চলে যায়, তার কোনো হিসাব দিতে হয় না। কিন্তু এক পা শুভেন্দু অধিকারীর গাড়ি আঘাতে দেবো না। সেই মুসলিম আবেগ জুড়ে দিচ্ছেন হুমায়ুন কবির। শঙ্কর ঘোষ, সুজন চক্রবর্তীরা যা বলছেন সেটাই কি ঠিক? পুরোটা সাজানো ঘটনা, নাটক, সবটাই হচ্ছে একেবারে নিখুঁত অঙ্ক কষে? ভোটের মাঠে ধর্মের অঙ্ককে মাথায় রেখেই এই স্ক্রিপ্ট? না হলে বহুবার শোকজ করা হলেও হুমায়ুনের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেয়নি কেন তৃণমূল? হুমায়ুন নিশ্চিত এবারও তার কিচ্ছু হবে না, অন্তত তার কথায় সেই রকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। না হলে বিজেপির ঘর ভাঙানোর গল্প শোনাচ্ছেন কি করে? বিভিন্ন জায়গার বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করছে। সদ্য তাপসী মণ্ডল তিনি জয়েন করেছেন। আগামী দিনে আমাদের নেতা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে শুধু দরজাটা বন্ধ করা আছে, লক করা আছে। দরজা যেদিন ওপেন করে দেবে সেদিন বিজেপির অনেক বিধায়ক, 2-4 জন সাংসদ, তারা 18 থেকে তো 12-তে নেমেছে, তাদের মধ্যে অন্ততপক্ষে গোটা 4 সাংসদ এবং কয়েকজন বিধায়ক সময়ের অপেক্ষা, দেখবেন বিজেপি তাসের ঘরের মতো ভেঙে যাবে। কোচবিহারের নেতা রবীন্দ্রনাথ ঘোষ এখন বড় বেশি একটা চোখেই পড়েন না। গতকাল দলের রং গায়ে মেখে আজ শুনিয়েছেন রং বদলের কিস্সা। কোচবিহারে কি কোনো বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারে? 3 জন বিধায়ক এখনও রয়েছে দীর্ঘদিন থেকে, তাদের সাথে কিন্তু একটা আলোচনা চলছে এবং তারা নিজেরাই আলোচনা করে ধীরে 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 এগিয়ে চলছে। বিজেপি থেকে তৃণমূলে যায় না, তৃণমূল থেকে বিজেপিতে আসে, একটু অপেক্ষা করুন, শুধু সময়ের অপেক্ষা। এবং আমার ধারণা উত্তরবঙ্গের 10-11 জনের বেশি, সেটা 1 ডজনও হতে পারে বিজেপি বিধায়ক, তারা ঠিক নির্বাচনের আগে তারা কিন্তু দল পরিবর্তন করবে। আবার আমার কাছে উল্টো খবর আছে যে রবিবাবুর দলের লোকজনদের, বিশেষ করে বিধায়কদের মধ্যে 26-এ তৃণমূল সরকারের আসার সম্ভাবনা যেহেতু কম, ফলে এখন থেকেই বিভিন্ন জায়গায় ইট পাততে শুরু করেছে। এত সংখ্যায় তৃণমূল, একেবারে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা সব, তাতেও কিন্তু তৃণমূল স্বস্তি পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। আবার বিজেপির থেকে সরাসরি না আনলে বিজেপির পারপাস সার্ভ করা যায় না। একই বৃন্তে দুটো, মাথায় আরএসএস এর ডালে দুটো খচখচানি ফুল, একটা তৃণমূল, একটা বিজেপি। দেখুন, বাংলার রাজনীতিতে তৃণমূল আসার পর থেকে দলবদল দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে, চর্মচক্ষে আমরা এতবার দেখেছি। এবং এই নীতি আদর্শ একটা সময় একরকম ডায়লগ দিতেন, তারপর অন্য দলে গিয়ে আরেক রকম একেবারে র্যাডিক্যালি অপোজিট ডায়লগ দিচ্ছেন, এগুলোও সব গা সওয়া হয়ে গেছে। কিন্তু একটা কথা নিশ্চিত, তৃণমূল কংগ্রেস তার পলিসি চেঞ্জ করেনি, করলে তো হলদিয়ার বিধায়ককে দলে নিতেন না। সুতরাং তৃণমূল কংগ্রেস যে ছিপ পেতে বসেই আছে এটা স্পষ্ট, কারণ নীতিতে কোনো পরিবর্তন নেই। কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে, তৃণমূল থেকে বিজেপি তাদের শিবিরে কাউকে নিতে পারবে কি? অতীতের অভিজ্ঞতা কিন্তু মিশ্র, খুব একটা ভালো নয়, বেশিটাই নেগেটিভ। বিজেপি কি সেই একই পথে আবার চলতে চাইবে 26-এর আগে?